নমস্কার বন্ধু, ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজ হোমিওপ্যাথির কিছু টেকনিক্যাল কথাবার্তা নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। দেখুন বন্ধু, আমি আপনাদেরকে বারবার যে কথা বলি যে হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, একটা সায়েন্স। যদি আপনি এই সায়েন্সকে বা এই বিজ্ঞানকে না বুঝবেন তাহলে কিন্তু হোমিওপ্যাথির যে মিরাকল, হোমিওপ্যাথির যে চার্ম, সেই চার্মিং এসেন্স কিন্তু আপনি পাবেন না। শুধুমাত্র ওষুধের পোটেন্সি, রিপিটেশন, রোগ লক্ষণের সঙ্গে মেলানো, এটাই কিন্তু হোমিওপ্যাথি নয়। যার জন্য আমি দেখবেন প্রায়ই বলি যে ভিডিও দেখে দেখে খুব সহজ কিছু রোগকে হয়তো আপনি সামলাতে পারবেন, কিন্তু ক্রনিক যে রোগ আছে, কঠিন যে রোগগুলো আছে, সেগুলোকে আপনারা শুধুমাত্র ভিডিও দেখে হোমিওপ্যাথির পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন না করে চিকিৎসা করার আদৌ চেষ্টা করবেন না। তাতে কিন্তু আপনার রোগ বৃদ্ধি পেতে পারে, রোগীর অবস্থা সঙ্গীন হতে পারে এবং আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে। সেই সব কিছু প্র্যাকটিক্যাল কথা আজ আমরা বলবো। এই ভিডিও মূলত তাদের জন্যই হবে যারা হোমিওপ্যাথি ছাত্র, যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন এবং হোমিওপ্যাথিকে যারা ক্লাসিকনেস, বিউটিনেস দেখে চিরস্থায়ী আরোগ্যের কথা চিন্তা করছেন, তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিও। দেখুন, ঔষধ প্রয়োগ করার আগে এবং ঔষধ মানব শরীরে প্রয়োগ করার পরে কিছু পরিবর্তন সাধিত হয়। যে পরিবর্তনগুলো সাধিত হয় সেইগুলোই ডক্টর কেন্ট, মহামতি কেন্ট, হ্যানিম্যানের পরেই যার নাম আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেই কেন্ট তার দীর্ঘ চিকিৎসা জীবনে ঔষধ প্রয়োগ, রোগী এবং রোগীর নিরাময়, তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে 12টি অবজারভেশন বা মন্তব্যকে তিনি নথিবদ্ধ করেছিলেন, যেগুলো হোমিওপ্যাথিতে 12th অবজারভেশন নামে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। আজকে আমি সেই কেন্টের 12th অবজারভেশনের 3টি অবজারভেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা এই 12টা অবজারভেশনকেই কমপ্লিট করব, কিন্তু আজকে মূলত আমরা 3টে অবজারভেশন নিয়ে আলোচনা করছি। দেখুন, এই অবজারভেশনগুলোকে আসতে গেলে আপনাকে প্রথমে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি রোগীর ক্ষেত্রে, ঔষধ এবং ঔষধের কার্যকারিতা মানবদেহে, এগুলোকে একটু জেনে নিতে হবে। তো আসুন খুব ছোট্ট করে, অল্প পরিসরে এগুলোকে একটু জেনে নিই। যে দেখুন, আমরা যারা ডাক্তার বা আপনারা যারা চিকিৎসা করবেন, তারা যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনাদের প্রয়োজন রোগী বা পেশেন্ট। তাহলে রোগীর সঙ্গে ডাক্তারের অঙ্গাঙ্গী জড়িত, অঙ্গাঙ্গী সম্পর্ক। তাহলে পেশেন্ট যখন, তখন ডাক্তারবাবু সেগুলোকে ওষুধ দিয়ে সারাবেন, অর্থাৎ মেডিসিন। তাহলে রোগী এলো বা পেশেন্ট এলো, মেডিসিন এলো, মানে ঔষধ এলো। এবার এই ঔষধগুলোকে আপনাকে রোগ লক্ষণ অনুযায়ী মানবদেহে প্রয়োগ করতে হবে। তাহলে এই যে প্রয়োগ করবেন, সেই প্রয়োগ করার জন্য রোগীর সাইন অ্যান্ড সিমটম, তার কিছু চরিত্রাবলী যেগুলো সে নিজে বলবে, কিছু সিমটম আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, কিছু লক্ষণাবলী তার বাড়ির যারা অ্যাটেন্ডেন্ট আছে বা তার সঙ্গে যারা থাকেন তারা আপনাকে বর্ণনা করবে। অর্থাৎ সব মিলিয়ে রোগীর একটা পূর্ণাঙ্গ রোগের বৈশিষ্ট্য বা চিত্র আপনাকে জোগাড় করতে হবে এবং সেই রোগ লক্ষণগুলোকে ঔষধের রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে আপনাকে ওই রোগীর দেহে প্রয়োগ করতে হবে। তাহলে এই যে রোগীর দেহে ঔষধকে প্রয়োগ করার আগে, অর্থাৎ বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য মেডিসিন,
ঔষধকে মানব শরীরে প্রয়োগের আগে বলছে যে মেডিসিন ইজ কন্ডিশনাল। ওষুধ প্রয়োগের আগে সমস্ত কিছু হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ আপনি রোগ লক্ষণকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, রোগীর বৈশিষ্ট্যকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, ল্যাবরেটরির সাহায্য নিতে পারেন, অ্যাটেন্ডেন্টের সাহায্য নিতে পারেন, পেশেন্টের সাহায্য নিতে পারেন, তার খাওয়া দাওয়া, তার ডিজায়ার অ্যাভারশন, তার বৃদ্ধি কমা, হিট অ্যান্ড কোল্ড রিলেশন, যাবতীয় কিছু সব কিছু আপনি কিন্তু জোগাড় করে নিতে পারেন। জোগাড় করে নিয়ে আপনি ঔষধ প্রয়োগ করতে পারেন। তাহলে এই যে ঔষধ প্রয়োগের আগে যে ঘটনা বলি সেগুলোকে আমরা বলবো কন্ডিশনাল, শর্ত সাপেক্ষে। তাহলে এই শর্ত সাপেক্ষে ওষুধকে নির্বাচন করে যখন আপনি মানব দেহে ওই ওষুধটিকে প্রয়োগ করে দিলেন, ওই ঔষধ কিন্তু গিয়ে এবার রোগীর ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির উপর কাজ করবে। তাহলে যে মাত্র আপনি ওষুধকে মানব দেহে বা রোগীর দেহে প্রয়োগ করলেন, এই প্রয়োগ করা মাত্র ওষুধ কিন্তু এখন আনকন্ডিশনাল। তাহলে প্রয়োগের আগে অবধি এই ওষুধটাই ছিল কন্ডিশনাল। চাইলে আপনি ওষুধ বদলাতে পারতেন, তার পোটেন্সি বদলাতে পারতেন, রোগীর যদি কেস স্টাডিতে বা কেস হিস্ট্রিতে কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে আবার পুনর্মূল্যায়ন করতে পারতেন। অর্থাৎ আপনার কাছে অনেক সুযোগ সুবিধা ছিল, তাই জন্য বলা হয়েছিল কন্ডিশনাল। কিন্তু যখন সব কিছু ঠিকঠাক করে আপনি যখন রোগীর শরীরে আপনি ওষুধকে প্রয়োগ করলেন, এই প্রয়োগ করা মাত্র কিন্তু ওষুধ হলো আনকন্ডিশনাল। ওষুধ কিন্তু আর আপনার কোনো কথাই শুনবে না। ও মানব শরীরে অর্থাৎ ওই পেশেন্টের শরীরে গিয়ে তার ভাইটাল ফোর্সের উপরে ভাইটাল ফোর্স এবং ওষুধের যে ক্রিয়া বিক্রিয়া সেগুলো পরিলক্ষিত হবে। হয় পেশেন্ট ভালো হবে, অথবা পেশেন্ট খারাপ হবে, অথবা পেশেন্ট একই রকম থাকবে। সেটা রোগের লক্ষণ এবং আপনার মেডিসিনের লক্ষণের সঙ্গে মিলিয়ে ওগুলোকে ঠিক করা হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে সেটা নয়। তাহলে আমরা যেটা বলছিলাম যে আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিসিন ইজ কন্ডিশনাল। আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিসিন ইজ আনকন্ডিশনাল। তাহলে প্রয়োগের আগে ছিল কন্ডিশনাল, প্রয়োগের পরে হলো আনকন্ডিশনাল। এই অবধি আমরা বুঝতে পেরেছি। তাহলে ওষুধ প্রয়োগ হয়ে গেল। এবার এই ওষুধ প্রয়োগ করার পর মানব শরীরে যে লক্ষণাবলীগুলো পরিলক্ষিত হবে, সেই পরিলক্ষিত লক্ষণাবলীগুলোকে ডক্টর কেন্ট 12টি অবজারভেশনের মধ্য দিয়ে পর্যালোচনা করেছিলেন। এবং সেই লক্ষণাবলী অর্থাৎ আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিসিন মানব শরীরে যা যা পরিলক্ষিত হবে, বলেছি 3টে জিনিস হতে পারে। একটা হচ্ছে পেশেন্ট কনস্ট্যান্ট একই রকম থাকতে পারে, ওষুধ প্রয়োগ হয়েছে কিন্তু পেশেন্টের কোনো পরিবর্তন হয়নি, একই রকম আছে। অথবা পেশেন্ট ধীরে 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 ভালো হচ্ছে, এটা হতে পারে। অথবা পেশেন্ট খুব খারাপ হচ্ছে, অর্থাৎ ডিক্লাইন বা ডেথ হয়ে যেতে পারে, বা পেশেন্টের অবস্থা গ্রেভ বা ক্রমশ আগের চেয়ে খারাপ হচ্ছে, এই ঘটনাও ঘটতে পারে। তাহলে আসুন 12th অবজারভেশনের প্রথম অবজারভেশন যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি। 12টা অবজারভেশনের 3টে অবজারভেশন আজকে আমরা আলোচনা করব। প্রথম যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলোকে আমরা কেন্টের কথা অনুযায়ী 4টে ভাগে ভাগ করে নেব। প্রথম যে কলামটা আমরা করব সেই কলামটা হচ্ছে অবজারভেশন, অর্থাৎ আপনি কি পরিলক্ষণ করলেন, কি দর্শন করলেন, কি দেখলেন, কি অনুভব করলেন, সেটা হচ্ছে অবজারভেশন। সেকেন্ড হচ্ছে ইনফারেন্স। আপনার কি মনে হচ্ছে, ইনফারেন্স, সেটাকে দেখে আপনি কি করবেন, হোয়াট টু ডু। এবং একদম শেষে যেটা থাকবে সেটা হচ্ছে রিমার্কস, আপনার মন্তব্য। তাহলে প্রথম অবজারভেশন, সেই প্রথম অবজারভেশনে বলা হচ্ছে prolonged and final decline of the patient। ওষুধ প্রয়োগ হয়ে গেছে, কিন্তু ওষুধ প্রয়োগের পরে পেশেন্টের সাফারিংস, prolonged and final decline of the patient। তাহলে গ্রাফিক্যালি যদি বলি কেমন হলো, ধরুন এটা হচ্ছে ভাইটাল ফোর্স, এটা ভাইটাল ফোর্স। আপনি মুখ দিয়ে তাকে ওষুধ খাইয়েছেন, ভাইটাল প্লেনে বা ভাইটাল ফোর্সে বা জীবনী শক্তিতে কাজ করেছে। ওষুধ
অ্যাডমিনিস্ট্রেশনের পর কি হলো, সাফারিংস প্রলংড, অর্থাৎ অনেক লম্বা সময় অবধি সে কষ্ট পেতে শুরু করলো বা সাফারিংসটা রইল। আর সাডেনলি ডিক্লাইন অফ দ্য পেশেন্ট, হঠাৎ গ্রাফটা নিচে নেমে গেল, অর্থাৎ পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে গেল, পেশেন্টটা গ্রেভ কন্ডিশনে চলে গেল। বুঝতে পেরেছি? তাহলে ফার্স্ট অবজারভেশন প্রলংড, সাফারিংসটা প্রলংড হবে, এবং ফাইনাল ডিক্লাইন অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, এটা গেল অবজারভেশন। তাহলে কেন হলো, কেন হলো এটা? ইনফারেন্স কেন হলো? হলো এই কারণে কি, আপনি যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা হচ্ছে অ্যান্টিসোরিক ডিপ অ্যাক্টিং মেডিসিন দিয়ে ফেলেছেন। আপনি রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে যে ওষুধটাকে শরীরে প্রয়োগ করেছেন ওই পেশেন্টের, সেটা হচ্ছে অ্যান্টিসোরিক ডিপ অ্যাক্টিং মেডিসিন, এটা হচ্ছে ইন্টারভেন। আর কি হয়েছে, পোটেন্সি খুব হাই হয়ে গেছে, পোটেন্সি খুব হাই হয়ে গেছে। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে ডিস্ট্রাকশন, যেটা হয়েছে সেটা একদম পরিলক্ষিত, এস্টাবলিশড, ডিস্ট্রাকশন এস্টাবলিশড। আর কি আছে? কেস ইনকিউরেবল। তাহলে অবজারভেশনে ওষুধ প্রয়োগের পর যদি দেখেন যে প্রলংড সাফারিং, অনেক দিন ধরে ভুগছে, এবং ফাইনাল ডিক্লাইন অফ দ্য পেশেন্ট, তাহলে আপনাকে এই 4টে ইনফারেন্সে আসতে হবে। আমরা আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে যে আপনি যে ওষুধটা প্রয়োগ করেছেন সেটা হচ্ছে ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করেছেন, যেটা আপনার ভুল। সেকেন্ড হচ্ছে আপনি যে পোটেন্সি দিয়েছেন সেই পোটেন্সি খুব হাই পোটেন্সি হয়েছে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন বা ক্ষতি এস্টাবলিশড, এটা পরিলক্ষিত বা এটা পার্মানেন্ট হয়েছে। 4 নম্বর হচ্ছে কজ কি, কজ হচ্ছে ইনকিউরেবল, রুগীটা কিন্তু সারবে না। নেক্সট যে কালাম আসছে সেটা হচ্ছে হোয়াট টু ডু। আপনি তো একজন ডাক্তার, আপনি তো মানুষের জীবনকে বাঁচানোর জন্য আপনি ডাক্তারি পড়াশোনা করেছেন, আপনি ডাক্তার হয়েছেন। তাহলে যে আই হোক না কেন, আমার ভুল হোক বা অন্য কোনো কারণে হোক, এইটা ঘটে গেছে, তাহলে হোয়াট টু ডু, কী করবেন আপনি এখন? আপনার করার হচ্ছে ইমিডিয়েট অ্যান্টিডোট দ্য পেশেন্ট। ইমিডিয়েট অ্যান্টিডোট, পেশেন্টকে অ্যান্টিডোট করতে হবে। অ্যান্টিডোটাল রেমেডি প্রচুর আছে, বুড়িকেও দেখতে পারেন। আপনি যদি রেপার্টরি থাকে, কেন্টের রেপার্টরি বা সিনথেসিস, তাতেও প্রচুর অ্যান্টিডোটাল আছে। কেমন? হোমিওপ্যাথি মেডিকায় প্রচুর অ্যান্টিডোটাল আছে। অর্থাৎ আপনি যে ওষুধটাকে দিয়েছেন সেই ওষুধটাকে পেশেন্টের গ্রেভ কন্ডিশনকে সেভ করার জন্য ইমিডিয়েট অ্যান্টিডোট করুন। ঠিক আছে? আর রিমার্কস কি, আপনি মন্তব্যতে কি বলবেন? মন্তব্য হচ্ছে যে ডোন্ট গিভ হায়ার অ্যান্টিসোরিক মেডিসিন। আপনি এইরকম অবস্থায় এইরকম রোগীকে দেখলে আপনি হাই পোটেন্সিতে ডিপ অ্যান্টিসোরিক মেডিসিন দেবেন না, যখন এইরকম কন্ডিশন পেশেন্টের চলবে, আপনি দেবেন না। এরকম ইনকিউরেবল কেস যদি দেখেন, আর যদি দেখেন যে ডাউটফুল কেস, সেক্ষেত্রে পোটেন্সি 30 অথবা 200 দিয়ে শুরু করবেন। কখনো 200-র উপরে 1M, 10M, 50M, CM পোটেন্সিতে যাবেন না। বুঝতে পেরেছি? তাহলে এই কটা কথা যদি আপনি মানেন, তাহলে আপনার যে ইনকিউরেবল গ্রেভ পেশেন্ট, সেই পেশেন্ট কিন্তু খারাপ হবে না। এটা কিন্তু কেন্টের অবজারভেশনের নাম্বার 1 অবজারভেশন। এই অবজারভেশনগুলো যদি আমরা মানি, এই অবজারভেশনগুলো যদি আমরা জানি, তাহলে প্রচুর পেশেন্টকে কিন্তু আমরা সঠিক রাস্তায় পৌঁছে দিতে পারবো। তাই শুধু শুধু ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে ওষুধ প্রয়োগের একদমই চেষ্টা করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আসুন এবার 12th অবজারভেশনের সেকেন্ড অবজারভেশন বা দ্বিতীয় অবজারভেশন নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় অবজারভেশন, প্রলংড অ্যাগ্রাভেশন বাট স্লো ইমপ্রুভমেন্ট। ভাইটাল ফোর্স, ওষুধ প্রয়োগ হয়েছে, প্রলংড অ্যাগ্রাভেশন, দুম করে পেশেন্টের বাড়াবাড়ি হয়ে গেল, প্রলংড অ্যাগ্রাভেশন, বাট ফাইনালি স্লো
ইমপ্রুভমেন্ট, ধাপে 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 ইমপ্রুভমেন্ট হচ্ছে, অর্থাৎ পেশেন্ট ধাপে 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 ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। এটা আপনি অবজারভেশন করলেন, বোঝা গেছে। রোগীর ক্ষেত্রে ওষুধ প্রয়োগের পর ইনফারেন্স কী হবে? ইনফারেন্সে আপনি বলতে পারেন যে এই পেশেন্টের ওষুধ প্রয়োগের পরে কিছু টিস্যু, কিছু অর্গান ড্যামেজ হতে শুরু করেছে, কিছু অর্গান, কিছু টিস্যু ডিসফাংশন শুরু করেছে, যার জন্যে পেশেন্ট ওষুধ প্রয়োগের পর হুট করে বেড়ে গেছে, মোটামুটি ওষুধটা সিমিলিয়া হয়েছে, তাই পেশেন্টটা ধীরে 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 ভালো হচ্ছে। এই রকম যদি আপনি অবজারভেশন করেন তাহলে আপনি জানবেন যে এখানে টিস্যু ড্যামেজ বা অর্গানিক ড্যামেজ শুরু হয়েছে। হোয়াট টু ডু, কী করবেন? কিচ্ছু করার দরকার নেই, কারণ পেশেন্ট যখন ক্রমশ ধীরে 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 ভালো হচ্ছে, আপনাকে ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করুন, আপনার কিচ্ছু করার দরকার নেই, অপেক্ষা করুন, পেশেন্টটা ধীরে 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 ভালো হয়ে যাবে। রিমার্কস কি? রিমার্কস আমাদের কিছু নেই, কি এইসব পেশেন্টের ক্ষেত্রে আপনার কোনো ছটফটানির কোনো কারণ নেই, কোনো মন্তব্য করার কারণ নেই। পেশেন্ট বাড়াবাড়ি হয়েছিল ঠিকই, কোনো অর্গানিক ড্যামেজ হয়েছিল ঠিকই, কোনো টিস্যুর ড্যামেজ হয়েছিল ঠিকই, কিন্তু পেশেন্ট ঠিক হওয়ার জন্য আপনার চিন্তা দুশ্চিন্তা সব মিটে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় অবজারভেশন। আজকের জন্য লাস্ট অবজারভেশন বা 3 নম্বর অবজারভেশন, 12টা অবজারভেশনের 3 নম্বর অবজারভেশন যেটা, আসুন সেটাকে আলোচনা করি। ওষুধ প্রয়োগের পরে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তিতে ওষুধ প্রয়োগের পরে অ্যাগ্রাভেশন র্যাপিড, খুব দ্রুত বেড়ে গেল, কুইক, শর্ট, স্ট্রং অ্যাগ্রাভেশন হয়েছে, খুব দ্রুত হয়েছে, খুব র্যাপিড হয়েছে, খুব স্ট্রং হয়েছে। কেমন অ্যাগ্রাভেশন হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওটা আবার অ্যামুলেশন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওটা আবার ভাইটাল ফোর্স আবার উজ্জীবিত হয়েছে, ভাইটাল ফোর্স তার জায়গাকে ধরে নিয়েছে, অর্থাৎ পেশেন্ট কিওর হয়ে গেছে। তাহলে শর্ট, কুইক, স্ট্রং অ্যাগ্রাভেশন, ফাইনালি ইমপ্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, এটা হচ্ছে অবজারভেশন। ইনফারেন্স, রেমিডি কারেক্ট, আপনার রেমিডি সিমিলিয়াস কিউরেন্টার নীতি মেলে রেমিডি আপনার সঠিক রেমিডি হয়েছে, ঠিক আছে। রিয়াকশান কি হয়েছে? ভিগোরাস, রিয়াকশানটা কিন্তু মারাত্মক হয়েছে, তার জন্য র্যাপিড, কুইক, তাই না, শর্ট, ভিগোরাস অ্যাগ্রাভেশন হয়ে গেছে। ইমপ্রুভমেন্ট নর্মাল, রিমার্কেবল, ইমপ্রুভমেন্ট হচ্ছে রিমার্কেবল, নর্মাল, যেমন হওয়ার কথা তেমনই হচ্ছে, রিমার্কেবল। আপনার চিন্তাভাবনার কি আছে? নো স্ট্রাকচারাল চেঞ্জেস। 2 নম্বরে যেমন বলেছিলাম স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, এখানে কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস হয়নি, প্রগনোসিস গুড, তাই না। তাহলে ইনফারেন্সটা আবার একবার বলি। ইনফারেন্সটা হচ্ছে যে আপনার মেডিসিন সিলেকশন সঠিক হয়েছে, বডিতে গিয়ে ভাইটাল ফোর্সের রিয়াকশান খুব মারাত্মক হয়েছে, ভিগোরাস, কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জেস হয়নি, পেশেন্ট ভালো আছে, অর্থাৎ আপনার রেমিডি ঠিকভাবে কাজ করেছে, নো টিস্যু চেঞ্জেস, নো টিস্যু ড্যামেজ, বুঝে গেছে। প্রগনোসিস ইজ গুড। হোয়াট টু ডু? শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে মেডিসিন যখন কাজ করা শুরু করছে, পেশেন্ট যখন ভালো হওয়া শুরু করছে, ওই মেডিসিনকে আর কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। হঠাৎ আমরা একটা ইন্টারকারেন্ট মেডিসিন দিয়ে দিলেন, একটু সময় লাগছে জন্য পোটেন্সিটা হাই করে দিলেন, বা সঙ্গে আর একটা মেডিসিন দিয়ে দিলেন, একদম না। ওই মেডিসিনের কার্যকারিতাকে একদম ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে কেসটা আপনার হাতের বাইরে বেরিয়ে যাবে। রিমার্কস কি আছে? দিস টাইপ অফ পেশেন্ট ইজ ভেরি রিঅ্যাসিওরিং। দিস টাইপ অফ পেশেন্ট, এই ধরনের পেশেন্ট আপনাকে খুব রিঅ্যাসিওর করে দেবে যে পেশেন্টটা খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে, মেডিসিনটা আপনাকে রিঅ্যাসিওর করে দেবে কি পেশেন্টটা খুব ভালো হচ্ছে, বুঝে গেছে। তাহলে 12টা অবজারভেশনের প্রত্যেকটা অবজারভেশন যদি আপনি প্র্যাকটিসের সময় আপনার সামনে অথবা একটা দেওয়ালে অথবা একটা বোর্ডে অথবা আপনার টেবিলের কাচের নিচে যদি
রাখার পর পেশেন্টকে সামনে বসে যদি প্রত্যেকটা অবজারভেশনকে পুঙ্খানুপুঙ্খ যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছ থেকে খুব সুস্থ হচ্ছে, খুব ভালোভাবে থাকছে এবং হোমিওপ্যাথি এবং আপনার খুব জয় জয়াকার হচ্ছে। তাহলে আশা করছি যে 12th অবজারভেশনকে আপনি ঠিক করে বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে পেরেছি। তাহলে আমরা আগামী দিনে এইভাবেই আরও যে 9খানা অবজারভেশন বাকি রইল সেই অবজারভেশনগুলোকে আমরা স্টাডি করব। অ্যাজ এ হোল একদম জিস্ট নাট সেলে বলে দিই। প্রথম অবজারভেশন, প্রলংড অ্যাগ্রাভেশন, সাডেনলি ডিক্লাইন। খুব বাড়াবাড়ি হয়ে গেল, হাট করে নিচে নেমে গেল, পেশেন্ট খারাপ হয়ে গেল, পেশেন্ট ডেথ হয়ে গেল বা পেশেন্টের কন্ডিশন খুব গ্রেভ হয়ে গেল। কেন হলো? অর্থাৎ আপনি ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে দিয়েছেন, পোটেন্সি আপনার খুব হাই হয়ে গেছে, পেশেন্টটা ইনকিউরেবল, ঠিক আছে না, এবং রিয়াকশান খুব ভিগোরাস। কি করবেন? ইমিডিয়েট অ্যান্টিডোট করবেন। কেন হলো? কারণ আপনার এইগুলো ভুল ছিল। কি ভুল ছিল না, ওখানে আপনার ডিপ অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়ার দরকার ছিল না, খুব শর্ট অ্যাক্টিং মেডিসিনগুলোকে দিতে হতো। যেহেতু স্ট্রাকচারাল ড্যামেজ আছে, ইনকিউরেবল ডিজিজ, অত হাই পোটেন্সি দেওয়া দরকার ছিল না। ওখানে 30 বা 200 দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হতো এবং পেশেন্ট যে ইনকিউরেবল সেই পেপারগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আপনি যদি পেশেন্টের কাছে ওষুধ প্রয়োগ করতেন তাহলে এই বাড়াবাড়িটা হতো না। সেকেন্ড আমরা কি দেখলাম? সেকেন্ড অবজারভেশনে দেখলাম যে প্রলংড অ্যাগ্রাভেশন, গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট। খুব তাড়াতাড়ি ওষুধ প্রয়োগের পরে খুব তাড়াতাড়ি বেড়ে গেল, ধীরে 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 কমছে। কেন হলো? কারণ স্ট্রাকচারাল বা টিস্যুর ড্যামেজ আছে, স্ট্রাকচারাল বা টিস্যুর ক্ষতি আছে, তাই এরকম হচ্ছে। কি করব? কিচ্ছু করার দরকার নেই, কারণ পেশেন্টটা ক্রমশ ভালো হচ্ছে। আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ। রিমার্কসে কি আছে? রিমার্কসেও কিছু নেই, কোনো মন্তব্য নেই, পেশেন্টকে ভালো হতে দিন। 3 নম্বর অবজারভেশন নাট সেলে কি না, ওষুধ দিয়েছেন, হুট করে বেড়ে গেছে, কিন্তু সেই বাড়াটা খুব ক্ষণস্থায়ী, খুব ভিগোরাস হয়েছে, শর্ট অ্যাক্টিং, আবার পেশেন্ট খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, নর্মাল কন্ডিশনে চলে এসছে। এখান থেকে আপনার ইনফারেন্স কি হবে? কি ওষুধটা ঠিক হয়েছে, ঠিক আছে। আপনি ওষুধটা ডিপ অ্যাক্টিং দিয়ে ফেলেছেন, পোটেন্সিটা খুব হাই দিয়ে ফেলেছেন, পেশেন্টের কোনো স্ট্রাকচারাল ড্যামেজ নেই, কিউরেবল, ভালো কন্ডিশনে আছে। কি করবেন? ধীরে 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 ওকে কমতে দিন, কোনো রকম মাঝখানে ইন্টারফেয়ার করবেন না, কোনো ওষুধপত্র দিয়ে একে ডিস্টার্ব করবেন না। মন্তব্যতে কি বলবেন? যে ওষুধ একদম সঠিকভাবে নির্বাচন হয়েছে, তাই পেশেন্টটা ক্রমশ ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, ভিডিওকে আর লম্বা করতে চাইছি না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব যারা প্র্যাকটিস করছেন তাদের কাছে শেয়ার করুন, অবশ্যই একটা লাইক করুন। আর আমার ছোট্ট চ্যানেল, মানে আপনাদেরই চ্যানেল, সেই চ্যানেল ডক্টর M.K. রয় হোমিওপ্যাথকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে পুশ করুন। ভালোবাসা স্বরূপ একটা লাইক দিন, কমেন্ট করুন। যদি কিছু ভুল পড়ে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। আপনারা আছেন জন্যেই আমার থাকা, আপনারা আছেন জন্যেই আমার এই ব্যবস্থাপনা। তাহলে শুভরাত্রি, ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। খুব শীঘ্রই আমরা 12th অবজারভেশনের বাকি অবজারভেশনগুলো নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। নিজের সুস্থতার জন্য কাজ করুন, অপরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন। নমস্কার। বন্দে মাতরম।